রাজ্য রাজনীতিতে তোলপাড়, সামনেই লোকসভা নির্বাচন আর বসিরহাটে বিভিন্ন দলের পক্ষ থেকে প্রার্থী নির্বাচন করা হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্বাচন করা হয়েছে হাজী নুরুল ইসলামকে। আমরা এর আগে দেখেছি যে আইএসএফ থেকে প্রার্থী নির্বাচিত হয়েছিলেন শহীদুল ইসলাম মোল্লা। আজকে সেই শহীদুল ইসলাম মোল্লা তিনি প্রার্থী পদ থেকে অব্যাহত নিলেন। পাশাপাশি আইএসএফের পক্ষ থেকে বসিরহাটে নতুন প্রার্থী হয়েছে। আমরা আজকে পেয়েছি যাকে সেই শহীদুল ইসলাম মোল্লাকে, যিনি বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক। কেন তিনি আইএসএফ ছাড়লেন এবং আইএসএফের প্রার্থী পদ ছাড়লেন কেন, আমরা তার কাছ থেকে একটু জেনে নেব। দাদা, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই। আইএসএফ প্রার্থী নির্বাচিত হয়েছিলেন আপনি এই বসিরহাট নির্বাচন কেন্দ্র থেকে, বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে। কেন আপনি আইএসএফ ছাড়লেন? দেখুন, আইএসএফ ছাড়ার বিষয়টি নয়, আমি দীর্ঘ বামপন্থী রাজনীতির সাথে জড়িত। আমি সিপিআইএম পার্টিটা করি। লোকসভা নির্বাচনের প্রাককালে দাঁড়িয়ে মনে হয়েছিল যে সারা রাজ্য জুড়ে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে আইএসএফ, বাম এবং কংগ্রেস একটা মিলিত যৌথ আন্দোলনের প্রয়োজন। সেটা আমার উপলব্ধি হয়েছিল বলেই আমার মনে হয়েছিল যে এদের বিরুদ্ধে লড়তে আমরা এক কাট্টা হব। যে কারণেই আমি আইএসএফের মতন দলে গিয়েছিলাম বা প্রার্থী হয়েছিলাম, মূলত যে সবাই মিলে বিজেপি এবং তৃণমূলকে হারাবার লক্ষ্য নিয়েই আমি এগোচ্ছিলাম। কিন্তু যখন দেখলাম জোটটা আর সম্ভব হচ্ছে না, সেই সময় আমি আমার মত স্পষ্ট করে দলকে একটা চিঠি দিয়েছিলাম যে আমি বামপন্থী রাজনীতি থেকেই আইএসএফে ক্যান্ডিডেট হওয়ার জন্যই আপনাদের কাছে এসেছিলাম। কিন্তু বর্তমান যে সিচুয়েশান, সেই জায়গায় দাঁড়িয়ে মনে হচ্ছে যে আজকে আর জোট সম্ভব নয়। তাই জোটের বাইরে বেরিয়ে আজকের বাংলায় যা পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে বিরাট লড়াই হবে বলে আমার মনে হয় না। তাই জোট যখন ভেঙে গেছে, আমিও নিজেকে প্রার্থী পদ থেকে সরিয়ে নিয়েছি। কি বলছেন যে তাহলে আইএসএফ কোনো লড়াই আসবে না এবার লোকসভা নির্বাচনে? আমার মনে হচ্ছে যে যারা জোটটা করতে চেয়েছিল, অবশেষে জোটটা হলো না। তো সেই জায়গায় মনে হচ্ছে জোটটা না হওয়াতে এই যে যারা আমরা সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ যারা লড়তে চেয়েছিলাম বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, সেই লড়াইয়ের জায়গাটা অবশ্যই ধাক্কা খাবে। বলছি যে বিভিন্ন জায়গা থেকে, সূত্র থেকে মারফত খবর আসছে যে আপনি চাপে পড়ে নাকি আইএসএফ ত্যাগ করছেন। দেখুন, আমার কাছে চাপের কিছু নেই। আমি দীর্ঘ রাজনীতির পথ অতিক্রম করে এসেছি। আমি রাজনীতিতে 2013 সালে যে পার্টির মেম্বারশিপ পাই। আমি লোকাল কমিটিতে ছিলাম, বর্তমানে এরিয়া কমিটিতে আছি। ফলে আমার অবস্থান সবাই জানে যে আমি একটা সিপিআইএম পার্টিটা করি। সেই জন্য সিপিআইএম যারা করে তারা চাপের কাছে মাথা নত করার প্রশ্নই নেই। আমি ভেবেছিলাম যে যদি জোট হয়, এবং সেইভাবেই প্রস্তুতি নিয়েছিলাম যে যাতে ওই কেন্দ্র থেকে জোট প্রার্থী জিতবে, সেই প্রস্তুতি নিয়েই এগোচ্ছিলাম। কিন্তু জোটটা যখন ভেঙে গেল, তখন আমার যারা বন্ধু বান্ধব এবং আমার ব্যক্তিগত মনে হয়েছে যে লড়াই আর জায়গাটা সেই জায়গায় থাকবে বলে। আইএসএফ কি আপনার ধোঁকা দিল? না না না, আমি অবশ্যই তারা আমাকে ধোঁকা দেয়নি। কিন্তু আমার প্রথম থেকে বিশ্বাস ছিল জোটটা হয়ে যাবে। আমি তাদেরকে ধন্যবাদও জানাবো যে তারা আমাকে সিলেক্ট করেছিল। কোনো দল সম্পর্কে বাজে কথা এটা আমার পক্ষে বলা উচিত না, আমি বলবো না। আপনি তো বসিরহাটে আপনার একদম কার্যক্ষেত্রে এখানে যান। আপনি বসিরহাটের যে সিচুয়েশন দেখছেন, আপনি তো আইএসএফ থেকে পদত্যাগ করলেন, আইএসএফ দাঁড়াবেন না, আপনি লোকসভা কেন্দ্রে আর নির্বাচিত পদে আপনি দাঁড়াবেন না। সেই জায়গায় বসিরহাট নিয়ে কি ভাবনা ভাবছেন? না, বসিরহাট নিয়ে আমার একটাই ভাবনা যে দেখুন, সারা রাজ্য জুড়ে, শুধু বসিরহাট নয়, টিএমসি এবং চোর তৃণমূল এবং সাম্প্রদায়িক বিজেপি, এই জায়গায় দাঁড়িয়ে যে যেখানে স্ট্রং তাকে সেখানে ভোটটা দেওয়া উচিত। কি মনে করছেন আপনি? বসিরহাট নিয়ে তো সবে আজকে আইএসএফের নতুন ক্যান্ডিডেট ঘোষণা হলো, তার প্রতিও আমার শুভেচ্ছা থাকবে। কিন্তু আমি মনে করি যে প্রত্যেক জায়গাতেই যেখানে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মানুষকে এক কাট্টা হয়ে সাম্প্রদায়িক বিজেপি এবং চোর তৃণমূল, এদের বিরুদ্ধে মানুষকে ভোটটা দেওয়া উচিত। সূত্রে খবর আসছে আপনার নাকি অফার দিয়েছে তৃণমূল কংগ্রেস, সেই জন্য আপনি আইএসএফ ছেড়ে নাকি? দেখুন, সেটা ভবিষ্যৎ বলবে। যদি মনে হয় যে দেখছেন যে আমি তৃণমূলের কোনো বড় পোস্টে গেছি, অবশ্যই সেটা বলবেন। তবে অফারের কাছে বিক্রি হওয়ার লোক আমরা নই। সামনে তো লোকসভা নির্বাচন, আপনি তো বুঝতেই পাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে বসিরহাট শুধু নয়, সমগ্র সিদ্ধান্তটা, সমগ্র দিকটা কিভাবে দেখছেন আপনি? দেখুন, শুধু আমি আবারও বলছি যে সারা রাজ্য জুড়েই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে মানুষকে একজোট হওয়া উচিত। জোটটা হলো না, এটা খুব খুব দুর্ভাগ্যজনক। আমরা যারা ছোট স্তরের রাজনীতি করি,
তো এটা খুবই দুর্ভাগ্যজনক। তবু আমি বলবো যে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যে দল যেখানে স্ট্রং তাকে সেখানে ভোটটা দেওয়া উচিত। আজকে যদি বসিরহাটে লোকসভা কেন্দ্রে জোট হতো তাহলে কি সব থেকে বড় অসুবিধায় পড়তো তৃণমূল কংগ্রেস? দেখুন, বসিরহাটে যদি জোট হতো, আমি এর আগেও বলেছি যে বসিরহাটে জোট হলে আমরা জিতে বসিরহাট থেকে একটা সংসদ আমরা দিল্লিতে অবশ্যই পাঠাতাম। সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছিলাম, সেই লক্ষ্য যখন ধাক্কা লাগলো সেই জন্য আমি নিজেকে পিছিয়ে নিয়েছি। আজকে দেখলাম যে সন্দেশখালী থেকে, যেটা আমরা সূত্রে খবর পাচ্ছি, যে সন্দেশখালীতে সিপিএমের জোটের প্রার্থী হচ্ছে কংগ্রেস বা সিপিএমের জোটের প্রার্থী হচ্ছে নিরাপদ সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে কতটা সুবিধা হবে সিপিএমের? দেখুন, সেটা ভবিষ্যৎ বলবে। তবে নিরাপদ সর্দার মানুষ হিসাবে আমার যেটা মনে হয়েছে, আমার সাথে ব্যক্তিগত স্তরে কোনোদিনই পরিচয় ছিল না, কিন্তু এই সন্দেশখালী আন্দোলন পর্বে ওনার যে ভূমিকা দেখেছি সেটা আমার মনে হয়েছে অসাধারণ ব্যক্তিত্ব, সেটা আমার মনে হয়েছে। বসিরহাটে আপনি কাজ করেন, এর আগেও নুসরত জাহানকে দেখেছেন, ইদ্রিস আলীকে দেখেছেন 2009 সাল থেকে হাজি নুরুল ইসলামকে। এবারে কি ভাবছেন, কি বসিরহাটের? দেখুন, এর আগে আমি বলবো যে তিনটে সংসদ যারা ছিলেন, তিনটে ব্যর্থ সংসদ। যে কারণেই নালে কি নিয়ে ব্যর্থ? আপনি দেখুন, এবারে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমি এর আগেও বলেছি যে তার নিয়ে সংসদে বিশেষ কোনো বক্তব্য আছে বলে আমার মনে হয় না। তিনি যদি এত ভালো কাজই করবেন তাহলে মাঝখানে কেন ইদ্রিস আলী আবার নুসরতকে নিয়ে আসা হলো? সেই দুটো ব্যর্থ বলে আবার রিপিট করা হলো হাজি নুরুলকে। সেই জন্য যদি জোট হতো, আমি আবারও বলছি, তাহলে বসিরহাট থেকে কিন্তু একটা অন্য বার্তা সারা দেশের মানুষের কাছে যেত। এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যজনক। এই যে বিভাজনের রাজনীতি চলছে, একদিকে ধর্ম নিয়ে খেলা বিজেপির, অন্যদিকে তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কারো সিএ নিয়ে ভয় দেখানো নয়, সিএ কিছু করতে পারবে না। এটা নিয়ে কি দেখুন, এইটা তো বাইনারি পলিটিক্স চলছে। আজকে আপনি আমাদের পাশের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মাত্র 600 কোটি টাকার দুর্নীতিতে আজকে জেল। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আজকে তিনি ইডি হেফাজতে। কিন্তু আপনি দেখবেন যে পশ্চিমবাংলার সমস্ত এই যে দুর্নীতির টাকা বিভিন্ন হাত বা বিভিন্ন ঘাট ঘুরে ঘুরে অবশেষে জমা হয় কালীঘাটে গিয়ে। এইটা যখনই ওই পর্যন্ত যাচ্ছে তখন দেখবেন যে কাকুর কণ্ঠস্বর আর বাইরে আসছে না। ওই পর্যন্ত যখনই চলে যাচ্ছে, কালীঘাট অভিমুখও যখন হচ্ছে, তখন কিন্তু কোনো একটা জায়গায় স্টপ হয়ে যাচ্ছে। ফলে এই যে বাইনারি পলিটিক্স, আরএসএসের দুটো, একটাই হচ্ছে গোডাউন, দুটো শোরুম, একটা তৃণমূল, একটা বিজেপি। আজকে যে একদম লাস্ট কোশ্চেন, আপনি যে আইএসএফের প্রার্থী হয়েছিলেন, তারপরে আগে কি কোনো কর্মসূচি ছিল আইএসএফের সঙ্গে আপনার? না, আমি আইএসএফের সাথে যুক্ত ছিলাম না। আমি আগাগোড়াই সিপিআইএম দলের সাথে যুক্ত। তো আইএসএফে আমি মূলত যে উদ্দেশ্যেতে আমার যাওয়া ছিল বা আমার যে বন্ধুরা ওখানে নিয়ে গিয়েছিল, আমি কিন্তু জোটের ক্যান্ডিডেট হওয়ার জন্যই মূলত সেখানে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। তবু আইএসএফকে আমি ধন্যবাদ দেবো, তাদের নেতৃত্বকে, যে তারা আমাকে ক্যান্ডিডেট হিসেবে চয়েস করেছিল। আমরা কথা বলছিলাম শহীদুল ইসলাম মোল্লাকে, যার জন্য যিনি আজকে একটা বার্তা দিচ্ছেন মানুষের কাছে যে